লেখিকা রায়া ব্যানার্জি পাঠকের লুকোচুরি। হালকা গোলাপি রঙের লিপস্টিকটা একটু ডিপ করে ঠোঁটে ঘষেই ফেলল ঝিনুক। পাতলা ঠোঁটে মানিয়েছেও বেশ। চোখের কাজলটাও আজ যত্ন নিয়ে সরু করে এঁকেছে। দুই ভ্রুর মাঝখানে দিয়েছে ছোট্ট একটা টিপ। টোল পড়া গালে আর গজ দাঁতে হাসলে বড় মিষ্টি লাগে ঝিনুককে। হালকা গোলাপি চুড়িদারে আর ছাড়া চুলে সব মিলিয়ে ঝিনুক আজ হয়ে উঠেছে পরমা সুন্দরী। ঝিনুকের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফোনে মেসেজ ঢুকল, টিং 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 টিং। বলা বাহুল্য, এর জন্যই ঝিনুকের এত সাজ আর অপেক্ষা। ফোনটা বাজতেই এক নিঃশ্বাসে ছুটে মোবাইলটা হাতে নিয়ে মেসেজ বক্স খুলতেই দেখল ওর মেসেজ। তাতে লেখা, আমি বাড়ি থেকে এই বেরোলাম, তুমি চলে এসো, আমি গিয়ে ওয়েট করছি, বাই। মেসেজটা পড়া শেষ করে আর বেশি সময় নষ্ট না করে বাড়ি থেকে বেরিয়ে পড়ল ঝিনুক। ওর মনে যেন আর তর সইছে না। তাকে দেখার জন্য মনের ভিতরে না জানি কত ঝড় বইছে। তবে বুকের ভিতরটা একটু ঢিপঢিপও করছে ঝিনুকের। দেখা নেই, জানা নেই, এক অজানা অচেনা ছেলের সঙ্গে 2 মাস চ্যাট করার পর শেষমেশ দেখা করতে যাচ্ছে। কি জানি কেমন হবে, দেখতে ভালো হবে তো? যদি ক্যাবলা হয়? অটোতে বসে মনে মনে আবোল তাবোল ভেবে চলেছে ঝিনুক। সত্যি আজকাল হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে করা প্রেমের তুলনায় এই ছবি না দেখা প্রেমের এক অন্য অনুভূতি আছে এক গভীরতাও। এই সাদা কালো ফোনে টিং টিং রিংটোনের মধ্যে আছে যেন আলাদা একটা সুর। মনে হয় অনেক দূর থেকে বার্তাটি বহন করে সেটা বলার জন্য সে যেন ব্যাকুল। যদি টাইম মেশিন করে সেই জগতে ফিরে যাওয়া যেত তাহলে সত্যি খুব ভালো হতো, তাই না? ভাগ্যিস তখন স্মার্টফোন আবিষ্কার হয়নি, তাহলে নিজস্ব অনুভূতিগুলো ওই 7 ইঞ্চি ফোনের মধ্যেই আটকে যেত। বিগত 2 মাস ধরে ঝিনুক এক অপরিচিত অচেনা অজানা একজনের প্রেমে প্রায় হাবুডুবুই খাচ্ছে। ওপার থেকে সেও। আজ তাদের মুখোমুখি সাক্ষাতে অবসান হবে না দেখার কৌতূহল এবং বৃদ্ধি পাবে প্রেমের গাঢ় মুহূর্ত। ঝিনুক সময় মতো বাসস্ট্যান্ডে এসে উপস্থিত। এবার তার আসার পালা। ঝিনুককে চিনতে আশা করি তার প্রেমিকের অসুবিধার কথা নয়, কারণ কথা মতো সে গোলাপি চুড়িদার পরে হাজির এবং তাকে চিনতে হবে ব্লু শার্ট আর ব্ল্যাক জিন্সে। ঝিনুকের চোখ তখন কৌতূহলী হয়ে খুঁজে বেড়াচ্ছে ব্লু শার্টকে। এমন সময় ওর পাশে এসে দাঁড়ালো পাশ করে যাওয়া কোচিং ক্লাসের সোহম। ওকে এখানে দেখে অবাক চোখে জিজ্ঞেস করলো, কিরে তুই এখানে কি করছিস? সোহমও ভ্যাবাচাকা খেয়ে বলল, তুই এখানে? হ্যাঁ তো, আমি কি এখানে আসতে পারি না? এটা কি তোর কেনা নাকি? বলল ঝিনুক। না না, কেনা কেন হবে? আসলে তুমি তো আবার তোমার বাবা মার একমাত্র আদরের কন্যা, বাড়ি থেকে তো সহজে বেরোও না কলেজটুকু ছাড়া, তাই তোমায় দেখে একটু অবাক হলুম, এই আর কি। মুখটা একটু ভেঙিয়ে বলল সোহম। চোখ মুখ কুঁচকে ঠোঁট কামড়ে ঝিনুক বলল, আবার তুই ঝগড়া করছিস? তুই কি একটু শান্তি দিবি না? সেই ক্লাস 9 থেকে আমার পিছনে লেগেছিস, বাজে ছেলে একটা। হা হা করে হেসে উঠল সোহম। তারপর বলল, তা আপনি এত সেজেগুজে কোথাও চললেন? কেউ আসবেন নাকি? তোকে বলবো কেন, তাও তো আমার কেউ আছে। তোর তো কপালে কেউই জুটবে না। ব্যঙ্গের সঙ্গে হেসে বলল ঝিনুক। দেখবো দেখবো কে জোটে, শেষে আবার আমার কাছে আসিস না যেন, বলে আবার হেসে উঠল সোহম। মুখ ভেঙচে দাঁড়িয়ে রইল ঝিনুক। অনেকক্ষণ হয়ে গেল দেখে শেষে ফোন করলো ঝিনুক। একই সঙ্গে বেজে উঠল সোহমের ফোনটাও। তারপর ওরা বলে উঠল, হ্যালো। ঝিনুকের কথার সাথে হুবহু মিলে গেল সোহমের ফোনের মহিলা কণ্ঠটি। উল্টো দিকে ঝিনুকেরও তাই। তারপর একে অপরের দিকে তাকিয়ে রইল হা করে। এতক্ষণে ঝিনুক খেয়াল করলো সোহম পরে আছে ব্লু শার্ট উইথ ব্ল্যাক জিন্স, এবং সোহমও বুঝলো গোলাপি চুড়িদার পরা মেয়েটি আর কেউ নয়, ঝিনুক। কিছুক্ষণ একে অপরের দিকে হা করে তাকিয়ে রইল ঝিনুক আর সোহম। নিজেকে সামলে নিয়ে শেষে ঝিনুক বলল, আচ্ছা আমার ক্লাস আছে সেকেন্ড হাফে, আসছি। ঝিনুকের কথা শেষ হতেই সোহম বলল, তাই নাকি? কিন্তু তুই যে বলেছিলিস আজ সারাদিন আমার সাথে ঘুরবি, ফুচকা খাবি, পারলে মুভিও দেখবি। একটু ইতস্তত হয়ে ঝিনুক বলল, বলেছিলাম, কিন্তু কি করে জানবো তুই সেই পাবলিক?
তোর সাথে সময় কাটানোর থেকে হিস্ট্রি ক্লাসের লেকচার শোনা অনেক ভালো। আচ্ছা তাই বুঝি? তোর লাক খুব ভালো জানিস যে আমার মতো একটা বয়ফ্রেন্ড পেয়েছিস, না হলে তোর কপালে ভাল্লুক ছাড়া আর কেউ জুটতো না। শোন, তোকে ভাবতে হবে না ভাল্লুক জুটুক বা বাঘ, তোর কি রে, জানা নিজের কাজে। যাব বলেই তো এসেছি, অনেক কাজ বাকি আছে। প্রথমে ভিক্টোরিয়াতে যাব, সেখানে গিয়ে হাতে হাত রেখে একটু ন্যাকা ন্যাকা বাকিদের মতো প্রেম করব। তারপর তোর কোলে মাথা রেখে শোবো, তুই আমার চুলে সুরসুরি দিয়ে দিবি। তারপর তোকে একটা আস্তে করে হামি খাবো। কত কাজ বলতো, নে চল। আর কলেজ যেতে হবে না। সোহমের চোখে মুখে ফুটে উঠল একটা দুষ্টু দুষ্টু হাসি। একটা ঠাস করে চড় মারবো, অসভ্য ছেলে একটা। তোর লজ্জা টজ্জা নেই নাকি বলতো? তোর যেন কত লজ্জা আছে। কথাটা বেশ উত্তেজিত হয়েই বলল সোহম। তারপর বলল, আমার জায়গায় আজ অন্য কেউ থাকলে তো এটাই করতিস, সব জানি। আমায় বিরক্ত করিস না, যেতে দে। সোহমের উপর নিজের রাগকে সংযত করে শান্ত গলায় বলল ঝিনুক। সোহমের পাশ কাটিয়ে ঝিনুক চলে যাওয়ার চেষ্টা করলে সোহম তার একটি হাত দিয়ে চেপে ধরে ঝিনুকের আরেকটি হাত। মুহূর্তের মধ্যে সোহমের স্পর্শে ঝিনুকের শরীরে কেমন যেন বিদ্যুৎ খেলে গেল। লজ্জায় রাঙা হয়ে গেল ঝিনুকের দুই গাল। বুকের ভিতরটা যেন ঢিপ ঢিপ করতে লাগলো ঝিনুকের। সোহমের সামান্য স্পর্শে শরীরে ও মনে এমন আকস্মিক পরিবর্তন হতে পারে ঝিনুক কখনো কল্পনাই করেনি। তার লজ্জায় রাঙা মুখটি সোহমের চোখ থেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করায় সোহম বলল, এত লজ্জা? চল না আমার সাথে, আজ অনেক কথা বলবো ভেবে এসেছিলাম। আমায় ফিরিয়ে দিস না। যতটা খারাপ আমাকে মনে করিস ততটা খারাপ আমি নই। একবার মিশে দেখ আমার সাথে, কথা দিচ্ছি তোকে কষ্ট দেব না। সোহমের চোখের মধ্যে ধরা পড়েছে এক গভীর ও অটুট বিশ্বাস। ছেলেটা পাগল হলেও মনটা যে কাচের মতো স্বচ্ছ তা ঝিনুক জানে। কোচিংয়ে পড়াকালীন ও বন্ধুদের মুখে শুনেছিল তার বন্ধু পরায়ণতার কথা। ঝিনুকের পক্সের সময় স্যারের যাবতীয় নোটস তো সোহমই বাড়ি এসে দিয়ে গিয়েছিল। স্কুল পাশ করার সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে যায় তাদের বন্ধুত্ব। ফ্ল্যাশব্যাকে মনে পড়তে থাকে ঝিনুকের সোহমের ছোটোখাটো নানান স্মৃতি। ঝিনুকের মনও একটু একটু করে গলতে থাকে সোহমের উষ্ণ ছোঁয়ায়। বিশ্বাস করতে শুরু করে সোহমকে, কিন্তু এমন একটা ভাব করতে থাকে যাতে সে বুঝতে দিতে চায় না তার মনের গোপনীয়তাকে। কারণ ঝিনুক জানে সোহমের চোখে সহজে ফাঁকি দেওয়া যাবে না। অনেক ভেবে শেষে ঝিনুক বলল, ঠিক আছে চল, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, আমায় কলেজ যেতে হবে। আবার কলেজ? ঠিক আছে, দেখা যাবে, পরে আবার বলিস না। তোকে ছাড়তে ইচ্ছে করছে না সোহম, বলে হা হা করে অট্টহাসিতে ফেটে পড়ল সোহম। ঝিনুককে রাগিয়ে ভারী মজা পায় ছেলেটা। ঝিনুক রেগে গিয়ে বলে, আবার শুরু করলি? নিজেকে রণবীর কাপুর ভাবিস নাকি? সোহম বলল, ধুর, ও ব্যাটার থেকে আমি অনেক বেশি হ্যান্ডসাম। নে ওঠ আমার বাইকে। সোহমের পিঠে হাত রেখে বাইকে চেপে বসল ঝিনুক। একরাশ কালো ধোয়া ছেড়ে এগিয়ে চলল সোহম ও ঝিনুক। ভিক্টোরিয়াতে কিছুক্ষণ ঘুরে নন্দনের ভিতরে থাকা বসার সিটে খানিকক্ষণ গল্প করল দুজনে। না, সোহম আর ঝগড়া করেনি ঝিনুকের সাথে, বরং জীবনে না বলা কথাগুলো কখন যে মুখ দিয়ে বেরিয়ে এসেছিল বুঝতে পারেনি সে। ঝিনুকও আটকে রাখতে পারেনি গোপন কথাগুলো। একে অপরের কাছে হালকা হতে চাইল তারা। ফোনেও মেসেজে কিছু কথা হয়েছিল ঠিকই, কিন্তু সেগুলো যে কৃত্রিমভাবে সাজানো বাক্যমালা। নিজের অজান্তে যখন বেরিয়ে আসে অজানা কথা, তার মধ্যে কোনো খুঁত থাকে না, থাকে একরাশ খাঁটি অনুভূতি। কিছুক্ষণ চুপ করে রইল সোহম ও ঝিনুক। নীরবতা ভঙ্গ করে সোহম বলল, জানিস তো, আমার জীবনে সব আছে, বাবা মা, বাড়ি গাড়ি, টাকা পয়সা। শুধু কি নেই বলতো? ভালো বন্ধু। অনেকবার কাউকে না কাউকে বিশ্বাস করে আমি ঠকেছি। আমায় ব্যবহার করেছে অনেকে, কিন্তু কেউ পাত্তাই দেয়নি। তাই বন্ধুত্বর প্রতি ভরসা প্রায় উঠেই গেছে বলতে পারিস। আজ তোকে দেখে মনে হচ্ছে তুই আমার ভালো বন্ধু হতেই পারিস। সোহমের মুখ থেকে এই ধরনের কথা শুনতে ইচ্ছে করছিল না ঝিনুকের। মনে মনে ভাবছে, ও কি শুধুই বন্ধু ওর কাছে? এক রোমান্টিক খেয়ালে হারিয়ে গিয়েছিল ঝিনুক। পরে ফিরে এলো চাওয়ালার চায়ে গরম ডাকে। নিজেকে বুঝিয়ে বলল যে একটু বেশি বাড়াবাড়ি করছে এবার সে। সোহম ততক্ষণে 2 কাপ চা অলরেডি হাতে ধরে এগিয়ে দিয়েছে ঝিনুকের দিকে।
দুটি আঙুলের ঠেকাঠেকিতে ঝিনুকের শরীরে আবার খেলে উঠল বৈদ্যুতিক চমক। কেন হচ্ছে এই রকম বারবার? বাসে, ট্রামে, ট্রেনে কত লোকের সাথেই তো ধাক্কাধাক্কি হয়, কিন্তু এই রকম অনুভূতি তো কখনো হয়নি ঝিনুকের। গরম চায়ে ধীরে ধীরে চুমুক দিতে দিতে ঝিনুক বলল, তুই কবে ফিরে যাচ্ছিস যেন? পরের সপ্তাহে, নেক্সট মাসে সেকেন্ড সেমিস্টারে। পড়তে হবে, অনেক ফাঁকি দিয়েছি। বিশ্বাস কর, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবার একটুও ইচ্ছে ছিল না, শুধু বাবারই ইচ্ছে ছিল। কথাটা বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে চুপ করে বসে রইল সোহম। ঘড়ির দিকে তাকিয়ে ঝিনুক বলল, এবার উঠতে হবে আমায়। কলেজে তো অনেক ক্লাস করলাম, মার ফোন আসা এবার শুরু হবে। ঘেটে যাওয়া কাজল আঁকা চোখের দিকে একভাবে তাকিয়েছিল সোহম। সোহমের নিষ্পলক দৃষ্টি ঝিনুককে আবার লজ্জায় রাঙা করে দিয়েছে। হাওয়ায় তালে তালে ভেসে আসছে ঝিনুকের কানের ঝুমকোর ছমছম আওয়াজ। পড়ন্ত বিকেলে নিস্তেজ সোনালি রোদ এসে পড়েছে ঝিনুকের মুখে, তাতে আরও উজ্জ্বল লাগছে ঝিনুককে। সোহমের চোখ দুটি কিছুতেই যেন সরছে না। এবার একটু অস্বস্তি বোধ হচ্ছে ঝিনুকের। গলা ঝাঁকিয়ে বলল, চল, এবার যেতে হবে বললাম না? বলে উঠে দাঁড়িয়ে পড়ল ঝিনুক। সঙ্গে সঙ্গে হাতটা টেনে ধরে বসিয়ে দিল সোহম। আচমকা টানায় ধরাস করে বসেই পড়ল ঝিনুক। প্রেম মাখানো গলায় সোহম বলল, সত্যি করে বলতো, তোর বাড়ি যেতে ইচ্ছে করছে না? হাতটা তখনও ধরে রেখেছে সোহম। বুকের ভিতরে যেন তোলপাড় হয়ে চলেছে ঝিনুকের। যেতে ইচ্ছে তো করছে না, খালি মনে হচ্ছে সোহমের কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখতে। শহরের বুকে নেমে আসবে সন্ধ্যা, গাঢ় অন্ধকারের মধ্যে ডুবে যাবে দুজনে। লজ্জা লজ্জা মুখ করে ঝিনুক বলল, না, কিন্তু মা তো এক্ষুনি। কথাটা শেষ করতে দিল না সোহম। পাতলা ঠোঁট দুটির ওপর হালকা করে ছুঁয়ে দিল নিজের ঠোঁট দুটি। আশেপাশে তাকিয়ে নিল আরও একবার। ভাগ্যিস কেউ দেখেনি। একটু বাড়াবাড়ি করছিস না এবার? একটু রাগের সুরে কথাটা বলল ঝিনুক। না, এটাকে বাড়াবাড়ি বলে না, বলে আদর। যেটা তোকে খুব ইচ্ছে করছে করতে, রোমান্টিক সুরে বলল সোহম। যা, অসভ্য, তোর লজ্জা নাও থাকতে পারে, কিন্তু আমার আছে। ওরে আমার লজ্জাবতী লতারে, তাহলে বল, কোথায় করলে তোর লজ্জা লাগবে না? বাড়িতে? হ্যাঁ, না মানে, না না, ছি ছি, খুব অসভ্য তুই, বলে জিভ কাটল ঝিনুক। এই তো মেয়ের মুখে হ্যাঁ বেরিয়েছে। বাবা, তুই তো আমার থেকেও এগিয়ে রে, বিয়েটা হতে দে, বলে হাহা করে হাসতে লাগলো সোহম। আর কথা বাড়ালো না ঝিনুক। ঝিনুকে ট্যাক্সিতে তুলে দিয়ে বাড়ি ফিরে গেল সোহম। মাঝে আর দেখা হয়নি ঝিনুক সোহমের। পরের সপ্তাহে সোহমকে ফিরে যেতে হলো আসানসোলের ইঞ্জিনিয়ারিং কলেজে। কখনো ফোনে বা কখনো মেসেজে কথা হয় ঝিনুক সোহমের। একদিকে সোহমের সেমিস্টার ও আর একদিকে ঝিনুকের কলেজ টেস্ট, তাই দুজনেই খুব ব্যস্ত। কিন্তু দুজনের মনই পড়ে আছে নন্দনের সেই বসার সিটে, যেখানে বসে তারা স্পর্শ করেছিল একে অপরকে। তাই পড়ার ফাঁকে ফাঁকে স্মৃতিতে ভেসে আসে চুম্বনের সেই সুখের মুহূর্ত। তবে সোহম কথা দিয়েছে যে পরীক্ষা শেষ হলেই ও কলকাতা আসবে এবং দেখা হবে আবার। সেই আশাতে ঝিনুক দিন গুনতে থাকে আর লিখতে থাকে মনের নানান জট পাকানো অনুভূতিগুলো পার্সোনাল ডায়েরির পাতায়। মাঝে প্রায় 2 মাস কেটে গেছে। তখন সকাল 6:30 হলেও ঝিনুকের কাছে অর্ধরাত। হঠাৎ ফোনটা বেজে ওঠে। অ্যালার্ম ক্লকের আওয়াজকেও হার মানিয়ে দেয় ঝিনুকের ফোনের রিংটোন। ঘুমন্ত চোখে এদিক ওদিক হাতড়ে শেষে ফোনটা খুঁজে পায় এবং এক চোখ বন্ধ করে দেখার চেষ্টা করে সেই আপদ কে, যে কিনা বিনা অনুমতিতে ডিস্টার্ব করে। আধখোলা চোখে দেখতে পায় সোহমের নম্বর। সময় নষ্ট না করে রিসিভ করার সঙ্গে সঙ্গে ওপার থেকে ভেসে আসে সোহমের গলার স্বর। ও বলে, আজ 11টা নাগাদ তোর পাড়ার গলির মোড়ে বাইক নিয়ে থাকবো, বেশি লেট করবি না, মিসড কল দিয়ে দেব, বেরিয়ে পড়িস, এখন রাখছি। ট্রেনে আছি, সিগন্যাল পাচ্ছি না, বাই। ঝিনুকে কোনো কথার সুযোগটুকুও দিল না সোহম। তবে সোহমের ফোনে ঝিনুকের 2 চোখের ঘুম যে একেবারেই ঘুচে গেছে এ কথা বলা বাহুল্য। সকাল সকাল আদরের মেয়েকে উঠতে দেখে সোমনাথ বাবু ও লীনা দেবী আজ বেশ খুশি। চোখে মুখে হাসি ফুটিয়ে লীনা দেবী বললেন, ও মা, আজ এত তাড়াতাড়ি উঠলি যে? কলেজ তো নেই, কি ব্যাপার? কি ব্যাপার মানে? ঘুম ভেঙেছে তাই উঠেছি। সব কিছুর মধ্যে এবার রহস্য খোঁজা বন্ধ করো। কথাটা বেশ ঝাঁঝিয়ে বলল ঝিনুক তার মা লীনা দেবীকে।
তার কথায় আর কষ্ট পান না তিনি, কারণ মা চলে যাওয়ার পর থেকেই ঝিনুক তার সৎ মা লীনা দেবীকে কিছুতেই মেনে নিতে পারেনি। কিন্তু লীনা দেবী সর্বদা চেষ্টা করে গেছেন প্রকৃত মা হবার। সোমনাথ বাবুও একাধিকবার বুঝিয়েছেন ঝিনুককে, এক মা চলে গেছে তো কি হয়েছে, আর এক মা তো আছেই, কিন্তু সৎ মা যে কোনোদিনও নিজের হতে পারে না এ কথা ঝিনুক বিশ্বাস করে এবং সবচেয়ে বড় কথা নিজের মতকেই পূর্ণতা দিতে চায়। তাই বসু বাড়িতে একসঙ্গে কেউ সুখী হতে পারেনি। যে যার নিজের মতো করে গুছিয়ে নিয়েছে নিজের সংসার, সব থেকেও যেন কিছুই নেই। 10:30টার মধ্যে ঝিনুক রেডি হয়ে গেছে, শুধু সোহমের ফোনের অপেক্ষা। এই চিন্তা করতে করতেই সে জোরালো রিংটোন আবার বেজে ওঠে ঝিনুকের ফোনে। যতটা উত্তেজনার সঙ্গেও ফোনটা ধরেছিল, ঠিক ততটাই দুঃখের সঙ্গে কেটে দিতে হলো তাকে, কারণ সোহম নাকি আজ আসতে পারবে না। কোনো এক বিশেষ কাজে তাকে যেতে হবে। মনটা সত্যি ভেঙে গেছে ঝিনুকের। যদি কাজ ছিল তো ডাকার কি প্রয়োজন ছিল? আচ্ছা, ওর কাজ কি সারাদিনের, যে পরেও দেখা করা যেত না? মনের মধ্যে একগুচ্ছ অভিযোগ নিয়ে মুখ ভার করে বসে থাকে ঝিনুক। প্রায় 3 মাস পর দেখা হতো। এত সেজে গুজে আর বাড়িতে থাকতে চাইল না সে। কলেজের অতি প্রিয় বান্ধবী সোমলতাকে ফোন করে বলল নন্দনে দেখা করতে। বাড়িতে থাকতে আর ইচ্ছে করছে না তার। 11টার মধ্যেই বেরিয়ে পড়ল ঝিনুক সোহমের সাথে, না, সোমলতার সাথে দেখা করতে। অটোতে যেতে যেতে ও ভেবে রেখেছে এরপর সোহমের সঙ্গে দেখা হলে ও কথাই বলবে না, ওকে কষ্ট দেওয়ার ফল টের পাওয়াবে। 11:30 নাগাদ ও পৌঁছে গেছে নন্দনে। গেটের সামনে সোমলতাকে দেখতে পেয়ে সাময়িক কষ্টটা যেন একটু কমল। দুই বান্ধবীতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে করতে ঝিনুক বলল সোহমের কথা। বন্ধুর মনের কষ্ট কমাতে চেষ্টা করে সোমলতা, কিন্তু তার উপদেশকে এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করার কাজই করছে ঝিনুক। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ ওর চোখ আটকে গেল কোনার সিটে বসে থাকা এক যুগল বন্দিকে দেখে। মেয়েটি কাঁধে মাথা রেখে বসে আছে ছেলেটিকে ঘেঁষে। ছেলেটিও তার হাত দুটি চেপে ধরে রেখেছে মেয়েটির হাতের ওপর। বড্ড হিংসে হচ্ছে ঝিনুকের। পিছন থেকে দেখে ও এবার সামনে এগিয়ে এলো। কপোতা কপতির মুখ জোড়া খুব দেখতে ইচ্ছে করছে ঝিনুকের। সোমলতা বারণকে উপেক্ষা করেও এগিয়ে গেল সে জোড়া লাভবার্ডসের কাছে। কয়েক হাত দূরত্ব রেখে আড়াল থেকে দেখার চেষ্টা করলো তাদের দেখার পর মুহূর্তে চমকে উঠল ঝিনুক। এটা কি চোখের ভুল? চোখ কচলেও পুনরায় একই দৃশ্য দেখতে পেল সে। না, এটা চোখের ভুল নয়। মনের ভিতরটা তার একেবারে ভেঙে গেল, কারণ যুগলবন্দির ছেলেটা আর কেউ নয়, ঝিনুকের প্রথম প্রেম সোহম ও পাশে বসে থাকা মেয়েটি ঝিনুকের কলেজের পলিটিক্যাল সায়েন্স বিভাগের রিমিতা। নিজেকে সামলে নিয়ে সোমলতাকে ইশারায় ডাকল ঝিনুক। দূর থেকে তাকেও দেখিয়ে দিল সোহম ও রিমিতাকে একসঙ্গে। কিভাবে ঝিনুকে সান্ত্বনা দেবে বেচারি সোমলতা বুঝতে পারছে না। ইতিমধ্যে ঝিনুকের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ব্যাগ থেকে ফোনটা বের করে কল করলো সোহমকে। ওপার থেকে সোহম ফোনটা রিসিভ করে বিনা প্রশ্নে আগ বাড়িয়ে জানায়, আই অ্যাম রিয়েলি ভেরি সরি রে। জানি তোর খুব খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস কর এমন একটা কাজে আমি আটকে গেছি। সোহমকে থামিয়ে দিয়ে ঝিনুক বলল, আর তোকে সরি বলতে হবে না পাগল, ঠিক আছে, আজ দেখা হয়নি তো কি হয়েছে, পরে দেখা হবে খন। আজ তোকে খুব দেখতে ইচ্ছে করছিল রে, খুব মিস করছি তোকে। যাকগে, তা এখন তুই কি করছিস? বুদ্ধি খাটিয়ে প্রশ্ন করলো ঝিনুক। আমি ওই বাবার অফিসে এসছি রে, একটা কাজ আমাকেই নাকি করে দিতে হবে, কেউ পারছে না। বাবার আচমকা ফোনেই তো সব। আর কথা বাড়ালো না সোহমের কথার আর উত্তর না দিয়েই ফোনটা কেটে দিল ঝিনুক। একজন মানুষ যে কতদূর মিথ্যে কথা বলতে পারে তা সত্যি জানা ছিল না ঝিনুকের, কিন্তু এইভাবে তাকে ঠকালো কেন? ও তো যেচে প্রেম করতে চায়নি, বরং আর ভাবতে পারছে না, অনেক হয়েছে। কাউকে এভাবে বিশ্বাস করাটাই জীবনের মস্ত বড় ভুল। বাসে যেতে যেতে সোমলতা অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিল ঝিনুককে। মেয়েটির একটা স্বভাব যত আঘাতই পাক না কেন কিছুতেই কাঁদতে পারে না। একমাত্র যখন সে একা থাকে তার চোখের জল যেন বাদ মানে না। ঝিনুককে দেখে লীনা দেবীও বুঝতে পেরেছেন যে কিছু একটা হয়েছে তার মেয়ের। দুপুরবেলা থেকে ঘরে দরজা বন্ধ করে রেখেছে ঝিনুক। ইতিমধ্যে সোহমের পরপর আসা ফোনগুলোকে কেটে দিচ্ছে গায়ের জোরে। শেষে সোহমের মেসেজ ঢুকলো ঝিনুকের ফোনে। কি হয়েছে তোর? ফোনটা ধর, কথা আছে। চোখের জল মুছে টেবিলে থাকা গ্লাসের জলটা শেষ করতে না করতেই ঝিনুকের ফোনে বেজে উঠল সোহমের কল। ওপার থেকে সোহম বলল, আমি জানি তুই আমাকে আর রিমিতাকে
আজ একসঙ্গে নন্দনে দেখতে পেয়েছিস তাই তো? গম্ভীরভাবে উত্তর দিয়ে ঝিনুক বলল, হ্যাঁ দেখেছি। ভাগ্যিস দেখেছি, না হলে তোর আসল রূপটা আমি দেখতেই পারতাম না। তা আজ তো রিমিতাকে নিয়ে ঘুরলি, কাল কাকে নিয়ে ঘুরবি, কিছু প্ল্যান করেছিস? আমি জানি তোর মাথা এখন ঠিক নেই, তোর জায়গায় আমি থাকলেও রেগে যেতাম, কিন্তু আমার কথাটা যদি একটু মন দিয়ে শুনিস তো ভালো হয়, শান্ত গলায় বলল সোহম। তোর কথা? তোর আবার কি কথা থাকতে পারে? একটা দুশ্চরিত্র ছেলে, তোকে বিশ্বাস করে আমি ঠকেছি। গেট লস্ট, আমাকে আর কোনোদিনও ফোন করবি না। ঝিনুক যে বেশ রেগে আছে তার বুঝতে বাকি রইল না সোহমের। ঝিনুকের ঝাঁঝালো কথায় মাথাটা বেশ গরম হয়ে গেছে সোহমের, তবুও নিজের রাগকে নিয়ন্ত্রণ করে আবার শান্ত গলায় বলল, দেখ ঝিনুক, তুই আমাকে প্লিজ ভুল বুঝিস না। তুই সবটা জানিস না, আমাকে সেই সুযোগটা তো দিবি সত্যিটা বলার। সম্পর্কের মধ্যে সবচেয়ে প্রয়োজন হলো বিশ্বাস। প্লিজ বিশ্বাস কর আমায়। বিশ্বাস? হ্যাঁ, সে তো দেখলামই কিভাবে হাত ধরাধরি করে তোরা বসেছিলিস। শোন, তোর কাজ নাও থাকতে পারে, কিন্তু আমার আছে, সো প্লিজ ফোনটা রাখ। সোহমের বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনো কথা শুনতে চাইছিল না ঝিনুক। শেষে ফোনটা কেটে দেওয়ার আগে সোহম বলল, ভালোই হয়েছে সম্পর্ক ভেঙে গিয়ে। যার মনে কোনো বিশ্বাস নেই তার সাথে আর যাই হোক বন্ধুত্ব না করাই ভালো। একদিন বুঝবি, সেদিন তুই ফিরে আসতে চাইলেও আমি তোকে ঠিক এভাবেই দূরে ঠেলে দেব। বাই। দুজনের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ, কেউই আর সম্পর্ক ধরে রাখতে চায়নি। দুজনের মনে জমে আছে অভিমান, শুধুই অভিমান। জমে থাকা পুরনো মেসেজগুলো মাঝে মধ্যে ঘেঁটে দেখে নেয় ঝিনুক। ছেলেটা যে এইভাবে ঠকাবে কোনোদিনও ভাবতেই পারেনি। এত এত ভালোবাসার কথা যে সোহম বলেছিল সব মিথ্যে। মনের মধ্যে জেগে ওঠা প্রশ্নের কোনো উত্তর ঝিনুকের জানা ছিল না। উল্টো দিকে সোহমও যেন অনেকটা শান্ত হয়ে গেছে। তার প্রিয় গিটারের সুরে ছিল শুধুই বিষণ্ণতা। দিন থেকে মাস, মাস থেকে প্রায় বছর কেটে গেছে। ঝিনুক অনেকটা সামলে নিয়েছে নিজেকে, এক প্রকার ভুলতে বসেছে সোহমকে। আজ ফাইনাল ইয়ারের শেষ পরীক্ষা। কলেজের গেটের বাইরে রিমিতাকে বান্ধবীর সঙ্গে হাসাহাসি করতে দেখে ভুলে যাওয়া ঘটনাগুলো স্মৃতিকে যেন আবার উস্কে দিল। রিমিতার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কী রে, পরীক্ষা কেমন হলো? হাসি মুখে রিমিতা বলল, দারুণ দারুণ। মনের ভিতরটা কেমন তোলপাড় হয়ে যাচ্ছে ঝিনুকের। না, রিমিতার পরীক্ষা ভালো হয়েছে বলে নয়, সোহমকে কেড়ে নিয়েছে বলে। কিন্তু মাঝে মাঝে মনে হয় এক্ষেত্রে রিমিতার দোষ কোথায়? সোহমই তো চিট করেছে ওর সাথে। মৃদু হেসে ঝিনুক জিজ্ঞেস করলো, তা তোর প্রেম টেম কেমন চলছে? পরীক্ষার চাপে কথা হয়নি নিশ্চয়ই। ঝিনুকের মুখ থেকে এই প্রেম বিষয়ে কথা শুনবে কখনো ভাবতে পারিনি রিমিতা। অদ্ভুত চোখে তাকিয়ে বলল, কি প্রেম? বলে নিজের মনে খিলখিল করে হাসতে লাগলো। পাশে দাঁড়িয়ে থাকা রিমিতার প্রিয় বান্ধবী সোমাও কিছুটা হেসে বলল, ভালো বলেছিস, প্রেম করবে রিমিতা, তাহলেই হলো। কিছুই বুঝতে পারছিল না ঝিনুক। নন্দনে তো সোহমের কাঁধে মাথা রেখে দিব্যি বসেছিল, এখন নাটক করছে কেন? রাগটা ক্রমশ বেড়ে চলেছে ঝিনুকের। নিজের চোখে দেখা ঘটনাকেও অবিশ্বাস করবে কি করে? ওদের হাসাহাসি থেমে যেতে ঝিনুক বলল, কেন, প্রেম না করার কি আছে? এখন তো সব ঘরে ঘরে প্রেম করে। কথাটা মনে হয় কিছুটা ঠেস মেরেই বলল। সোমা খানিকটা হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, সে হয়তো করে, কিন্তু আমাদের রিমিতা ওই দলে পড়ে না। ও যদি প্রেম করে তাহলে কাদের করবে বলতো? বিড়াল, কুকুর, ছাগল, গরু। কথাটা শেষ হওয়ার আগেই আবার হাসতে লাগলো সোমা। সোহমও তো ওই দলেই পড়ে, ও আবার মানুষ নাকি? কথাটা নিজের মনে ভাবল ঝিনুক। রিমিতা হাসি মুখে সোমাকে চিমটি কেটে বলল, বেশ করব, এরা মানুষের থেকে অনেক ভালো। ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে ঝিনুকের, আর চেপে রাখতে পারছে না। ও বলেই বসলো, আমি কিন্তু তোকে প্রেম করতে দেখেছি নন্দনে। একটা ছেলের কাঁধে দিব্যি তো মাথা রেখে বসেছিলে মা, কেন মিথ্যে কথা বলছো? অবাক চোখে তাকিয়ে রিমিতা বলল, তুই সত্যি দেখেছিস আমাকে? আর ইউ ম্যাড? আমার মনে হয় আমার মতো কাউকে দেখেছিস হয়তো। না সোনা, আমি তোমাকেই দেখেছি নন্দনে এই গত বছরে। জোর গলায় রিমিতা বলল, হতেই পারে না। হ্যাঁ, আমি নন্দনে অনেকবারই গেছি, কিন্তু বিশ্বাস কর, প্রেম করতে নয়, আশেপাশে ছড়িয়ে থাকা কুকুরগুলোকে খাওয়াতে, ওষুধ দিতে। শুধু নন্দন কেন, যেখানে অসহায় প্রাণী দেখতে পাই আমি থাকতে পারি না, কারণ ওরাই আমার কাছে সব। খুব কষ্ট হয় ওদের জন্য। এতদিন জানতো ছেলেরা মিথ্যে কথা বলে, কিন্তু এখন মেয়েরাও যে বলতে শুরু করেছে তা জানা ছিল না ঝিনুকের। কিছুক্ষণ চুপ করে ঝিনুক বলল, তাহলে সোহমকে বল। রিমিতা সোহম নামটা শুনে মুখে এমন একটা ভাব করলো যেন কোনো দিন নামটা শোনেইনি। বলল, কে সোহম?
শোন, ন্যাকামো করিস না তো। তোদের দুজনকে আমি একসাথে দেখেছি। এই ছেলেটাকে আমি খুব ভালো মতোই চিনি। তোদের একসাথে শুধু আমি নই, সোমলতাও দেখেছে। জিজ্ঞেস করিস, বিশ্বাস না হলে। ঝিনুকও জোর গলায় বলল তার কথা। হ্যাঁ রে, তুই সত্যি প্রেম করেছিস নাকি? আমায় বলিসনি তো, একটু রাগের সুরে বলল সোমা। সোমাকে ধমক দিয়ে চুপ করিয়ে ভাবতে লাগলো কে সেই সোহম। কিছুক্ষণ ভেবে নিয়ে দূরে গিয়ে কাকে যেন ফোন করলো রিমিতা। তারপর কথা শেষে একগাল হাসি নিয়ে বলল, হ্যাঁ তুই ঠিকই দেখেছিস, আমি সোহমের সাথেই সেদিন নন্দনে ছিলাম। ঝিনুক ও সোমা কিছু বলতে যাবে, ওদের দুজনকে থামিয়ে রিমিতা বলল, সোহম আসলে আমার ছোড়দা, মানে আমার জ্যাঠতুতো দাদা। আমার থেকে 1 বছরের বড়, কিন্তু আমরা একই ক্লাসে পড়তাম বলে অনেকটা বন্ধুর মতো। সেদিন নন্দনে লালিকে, মানে ফুটপাথের ধারে পড়ে থাকা কুকুরটাকে বেশ কয়েকদিন ধরে ট্রিটমেন্ট করছিলাম। ওর কানে ঘাও হয়েছিল বলে কি নাদুস নুদুস চেহারা ছিল, খুব চটকাতাম। কিন্তু সেদিন গিয়ে দেখি ও মরে পড়ে আছে। ওর মৃত্যু মানতে আমার খুব কষ্ট হয়েছে। তাই ছোড়দাকে, মানে সোহমকে ফোন করে ডাকি। ও এসে আমায় অনেকটা শান্ত করে। ঝিনুক খেয়াল করেছে কথাগুলো বলার সময় রিমিতার গলাটা কেমন কাঁপছিল, চোখটা কেমন ছলছল করছিল। আর কথা বাড়াতে চায়নি ঝিনুক। দাদা হোক বা বয়ফ্রেন্ড, তাতে ঝিনুকের আর কিছু এসে যায় না। তাদের সম্পর্ক ফাটল যে 1 বছর আগেই হয়ে গেছে, কিন্তু তবুও মন থেকে যেন মুছতে পারছে না। রিমিতা চুপ করে থাকেনি। ও আবার বলল, তোর বিশ্বাস না হলে তুই আমার সঙ্গে আমার বাড়ি চল। আর ছোড়দার নাম যে সোহম মাথা থেকেই বেরিয়ে গেছে। জেঠিকে ফোন করে তাই কনফার্ম হলাম। মৃদু হেসে ঝিনুক বলল, না ঠিক আছে, ভুল তো মানুষ মাত্রই হতেই পারে। আমিও অনেক তো ভুল করেছি। শেষের কথাটা একটু বিড়বিড় করেই বলল ঝিনুক। তারপর রিমিতা আবার জিজ্ঞেস করলো, বাই দা ওয়ে, তুই আমার দাদাকে কি করে চিনলি? একটু ইতস্তত হয়ে ঝিনুক বলল, ওই আমরা এক কোচিংয়ে পড়তাম তো তাই। আজ আসছি রে, ভালো থাকিস। 3 বছরের কলেজ জীবন শেষ হওয়ার সাথে সাথে ঝিনুকের জীবনে নেমে আসে একাকিত্ব। বাকি বন্ধুরা কেউ এমএ পড়ছে তো কারোর বিয়ে হচ্ছে। দুটির মধ্যে কোনোটিই করতে রাজি হয়নি ঝিনুক। তবে রবীন্দ্রসঙ্গীতের উপর বরাবরে টানটা থাকায় রবি ঠাকুরই হয়ে যান তার নিত্য দিনের সঙ্গী। তবে একসময় হারমোনিয়ামের সুরে ছোট্ট ঝিনুক গলা ফাটিয়ে গাইতো, হারে রে 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 আমায় ছেড়ে দে রে রে। আর এখন শান্ত স্নিগ্ধ গলায় গায়, সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে, নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে, সখাহে এলে না। অপরিণত ঝিনুক এখন অনেকটা পরিণত হয়ে গেছে। লীনা দেবীর সঙ্গেও আর ঝগড়া করে না। মুখে মুখে তর্ক করার স্বভাবটা তার একেবারে বদলে গেছে। লীনা দেবী খুশি হলেও মেয়ের এই আকস্মিক পরিবর্তন নিয়ে বিব্রত। তবে সোমনাথ বাবু আশ্বস্ত করে লীনা দেবীকে বলেন, এখনও বড় হয়েছে, বুঝতে শিখেছে, ওকে ওর মতোই ছেড়ে দাও। বসু পরিবারে ফিরে এসেছে শান্তি, কিন্তু ঝিনুকের মনে কি আদৌ শান্তি আছে? নিজের ভুল বুঝতে পেরে একদিন অঝোর ঝড়ে কেঁদেছিল ঝিনুক। সত্যি, সম্পর্কের গভীরতা তখনই বৃদ্ধি পায় যখন বিশ্বাস ও ভরসা হয়ে ওঠে মূল স্তম্ভ। তাদের ভালোবাসা ছোট্ট গাছটি বেড়ে ওঠার আগেই উপড়ে গেল মাটি থেকে, বেরিয়ে এলো তার শিকড় মাকড় সমেত। সোহমকে সে একবার নয় বারবার ফোন করেছিল, কিন্তু যোগাযোগ করতে পারেনি। নম্বরটা যে পাল্টে গেছে সে কথা জানা ছিল না ঝিনুকের। মনের গভীরে যেমন একদিকে ছিল অনুশোচনা ও আরেক দিকে পুনরায় সৃষ্টি হয়েছিল অভিমান। নিজের মনকে সে বারবার প্রশ্ন করেছে, যে মানুষ মাত্রই তো ভুল হয়, সোহম কি ক্ষমা করে দিতে পারতো না? নম্বরটা চেঞ্জ করেছে যাতেও যোগাযোগ করতে না পারে। সব দোষ কি শুধুমাত্র ঝিনুকের? পার্সোনাল ডায়েরির পাতায় পাতায় জমে গেছে অভিযোগের তালিকায়। মেয়ের বয়স বাড়ছে, তাই সৎপাত্রের সন্ধানে পেপার দেখে ফোন করতে লাগলেন সোমনাথ বাবু। ঝিনুকের আপত্তি ছিল না। ও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে বাবা মায়ের পছন্দ করা পাত্রের সঙ্গেও বিয়ে করতে রাজি। তবে একটাই শর্ত, ও আর এই শহরে থাকতে চায় না। যদি দেশের বাইরে যেতে হয় ও তাই যাবে, অনেক অনেক দূরেও চলে যাবে, যেখানে থাকবে না সোহমের পিছু টান। সকাল থেকে বসু বাড়িতে প্রায় হইচই লেগে গেছে। ঝিনুককে যে আজ দেখতে আসছে, সোমনাথ বাবু ও লীনা দেবী দুজনেই যে আজ বড় ব্যস্ত।
আত্মীয় স্বজনদের ভিড়ে গমগম করছে বাড়ির পরিবেশ। কোথাও শোনা যাচ্ছে অট্টহাসি, আবার কেউ এগিয়ে আসছে হাতে হাত লাগিয়ে কাজ করতে, আবার কেউ বসে বসে বাতেলা মারছে। এই ধরনের ব্যক্তিরা মোটামুটি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু ঝিনুকের মুখে নেই কোনো আনন্দের উচ্ছ্বাস। তবে গোমরা মুখে থাকলে তো আর চলে না, তাই ঠোঁট বেঁকা একটি কৃত্রিম হাসি সবসময় লাগিয়ে রেখেছে তার মুখে। একমাত্র লীনা দেবী বুঝতে পারছেন তার মেয়ে এক প্রকার জোর করেই বিয়েতে রাজি হয়েছে। সন্ধ্যা নামার আগেই পাত্রপক্ষের গাড়ি এসে হর্ন বাজাতে শুরু করলো বসু বাড়ির সামনে। সোমনাথ বাবুর সজা কানে আওয়াজ যেতেই হাসতে হাসতে বেরিয়ে এলেন বাড়ির ভিতর থেকে। বসার ঘরে সবাইকে বসাতে লাগলেন এক এক করে। এদিকে ঝিনুকও প্রায় তৈরি। গত বছরের পুজোয় কেনা হলুদ ঢাকাইটা বেশ মানিয়েছে ঝিনুককে। হালকা লিপস্টিক দিয়েছে তার পাতলা ঠোঁটে। টোল পড়া গালে গড়িয়ে পড়ছে ক্লান্ত চোখের জল। কাকিমা পিসিমাদের মুখেও শুনেছে পাত্রর বাবা ও মা এসেছে। পাত্রর নাকি সময় হয়নি। বাবা মার পছন্দ করা মেয়েকেই ও বিয়ে করবে। নিজের পছন্দের ওপর নাকি ওর ভরসা নেই। কানাডায় থাকে পাত্র, তাই চট করে তো আর আসতে পারে না। বিয়ে ঠিক হলেই 2 মাসের ছুটি নিয়েও আসবে, তারপর বউকে নিয়ে পাড়ি দেবে বিদেশের মাটিতে। সবই ঠিক আছে, কিন্তু পাত্রর নামটাই ঝিনুকের মোটেই পছন্দ হয়নি, কারণ তারও নাম সোহম। বাবা কি সারা পৃথিবীতে এই নাম ছাড়া আর কোনো নামের ছেলে পেল না? নামটা জানলে বিয়ে তো দূর, পাত্রপক্ষের সামনেই যেতাম না, মনে মনে ভাবছে ঝিনুক। কিছুক্ষণ কথাবার্তা চলল ঝিনুকের সাথে পাত্রর পরিবারের। বনানী দেবী অর্থাৎ পাত্রর মার তো খুব পছন্দই হয়েছে ঝিনুককে। পছন্দ হওয়ারই তো মতো আমাদের ঝিনুক। কথাটা বলে জিভ কাটলেন সোমনাথ বাবু। পাত্র যেহেতু আসতে পারেনি, তার একখানা ফটো নিয়ে এসেছে তার মা। হাতে হাতে ঘুরছে সেই ফটো। ঝিনুক ছাড়া সবারই দেখা হয়ে গেছে পাত্রকে, কিন্তু ঝিনুকের কাছে যখন সেই ফটো এলো, তার অর্ধেক অংশ নিয়ে, অর্থাৎ ঝিনুকের 2 যমজ মামাতো বোন রাখি ও পূর্ণিমার মধ্যে হবু জামাইবাবুকে দেখার কাড়াকাড়িতে তা ছিঁড়ে যায়। তাই ছিঁড়ে যাওয়া খাপছাড়া ফটো দেখে কিছুই বুঝতে পারে না ঝিনুক। শুধু মনে মনে ভাবে যে রকমই দেখতে হোক, মানুষের মতো হলেই হবে। বিশেষ কোনো আগ্রহ নেই ঝিনুকের মনে। বিয়েটা হয়ে গেলেই ও বিদেশে যেতে পারবে। নতুন সঙ্গীকে পেয়ে হয়তো ভুলেই যাবে সোহমকে। সাথে সাথে হয়তো মুক্তিও ঘটবে জ্বালাময়ী স্মৃতির। আগামী 4 মার্চ ঠিক হয় ঝিনুক সোহমের বিয়ে। হাতে আছে 1 মাসের মতো সময়। পাত্রর বাবা নাকি আর দেরি করতে চায়নি। শুভ কাজে নাকি দেরি করলে অমঙ্গল হতে পারে। আর তাছাড়া এই সময় সোহমের ছুটি পাওয়ার সম্ভাবনা আছে। ব্যাস, সানাই শেষে বেজেই গেল। বিয়ের হাজারো কেনাকাটা, তত্ত্ব সাজানো, নিমন্ত্রণ ইত্যাদির মধ্যে কিভাবে যে একটা মাস কেটে গেল কেউ জানতে পারল না। দেখতে দেখতে এসে পড়ল 4 মার্চ। বাগান দিয়ে ঘেরা 3 তলার এই বসু ভিলাতেই বসবে বিয়ের আসর। সোমনাথবাবু উদার হস্তে খরচ করেছেন একমাত্র মেয়ের বিয়ে দিতে। বলা বাহুল্য, সব বাবাদেরই ইচ্ছে করে মেয়ের বিয়েতে নিজের সব কিছু দিয়ে ভরিয়ে দিতে। সকাল থেকে বেজে উঠেছে সানাইয়ের বিষাদের সুর। সঙ্গে রয়েছে বাড়ি ভর্তি লোকজনের হাসাহাসি, কিচিরমিচির। বাঙালি বিয়ের মূল আকর্ষণ কিন্তু এটাই। বাড়ির বয়স্ক অভিজ্ঞ মহিলা মহল কিন্তু বেশ সজাগ। খুব কড়া নিয়মে ফেসে গেছে লীনা দেবী, তাই পান থেকে চুন খসলেই মুশকিল। তবে এনারা যতটা নিয়মে পারদর্শী, ঠিক ততটাই কুড়েমি রয়েছে কাজে। কেননা বাতের ব্যথা তো কম বেশি সকলেরই আছে, যা হওয়া বাঞ্ছনীয়। আজ বড্ড অস্থির আছে সোহম। এক অচেনা অজানা মেয়েকে আজ বিয়ে করতে যাচ্ছে সে। মেয়েটির শুধু নামটুকুও জানে, মনস্বিনী। ছবিও দেখতে চায়নি, কারণ সব মেয়ের মধ্যেও ঝিনুককেই দেখতে পায়। তাই বাবা মার পছন্দ করা মেয়েকেও বিয়ে করতে চায়। মন থেকেও ভালোবেসেছিল ঝিনুককে, কিন্তু এইভাবে তাকে অবিশ্বাস করবেও ভাবেনি। তাই জীবনের প্রতি আর কিছুই আশা করে না সোহম। ইঞ্জিনিয়ারিং পাশ করার সাথে সাথেই ভালো চাকরি পেয়েও সেটেল হয়ে গেছে। জীবনের এক নতুন অধ্যায় শুরু করার আগে সোহম চেয়েছিল ঝিনুকের সঙ্গে পুরনো মান অভিমান মিটিয়ে নিতে। একদিন ওর ওপর রাগ করে নিজের নম্বরটা পাল্টেছিল। গরম তাতানো লোহা তাই এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। পরিণত সোহম আর ছেলে মানুষই করে না। প্রায় 2.5 বছর পর মোবাইল থেকে ঝিনুকের নম্বরটা বের করে কল করলো। লাউডস্পিকারে বাজানো সানাইয়ের আওয়াজে ঝিনুকের সে জোরালো রিংটোন আজ হেরে গেছে। তাই সোহমের বারবার করে যাওয়া ফোনের কোনো উত্তর পায়নি সে। শুধু মনে থাকা অভিমানের জায়গায় পূরণ হয়েছে ঝিনুকের জন্য শুভকামনা ও খাঁটি ভালোবাসায়।
ঝিনুক না হয় সোহমের কাছে রবি ঠাকুরের লাবণ্য হয়ে বেঁচে থাকুক, যে ছিল অমিতের ঘড়ায় তোলা নয় উন্মুক্ত আকাশের নিচে বয়ে চলা অফুরন্ত জল। গোধূলি লগ্নে বিয়ে, তাই বর ঠিক সময়ে এসে পড়েছে বউকে নিতে। ঝিনুকও প্রস্তুত, অপেক্ষা শুধু সময়ের। বর কনের আশীর্বাদ পর্ব মিটে গেলে পুরোহিত মশাই আদেশ দেন শুভ দৃষ্টির জন্য। ছাদনা তলায় টোপর পরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে হাসতে এগিয়ে আসে সোহম। পাড়াতুতো, মাসতুতো, পিসতুতো দাদারা ততক্ষণে পেরিতে তুলে ফেলেছে পান পাতায় ঢাকা ঝিনুককে। এখন চলছে 7 পাকে ঘোরানো। মজা করে কেউ 7কে 6 বলে একটু খাটিয়ে নিচ্ছে দাদাদের। এখন সেই মুহূর্ত পান পাতা সরিয়ে ঝিনুক দেখবে এক অন্য সোহমকে, আর সোহম দেখবে তার। পান পাতা সরানো মাত্রই শুভদৃষ্টি ঘটল ঝিনুক সোহমের। দুজনেই তাকিয়ে রইল একে অপরের দিকে। মনে পড়ে গেল প্রথম দেখা করতে যাওয়ার দিনটাকে। ঠিক এভাবেই ওরা চমকে গিয়েছিল 3 বছর আগে। ওরা কেউ কথা বলল না, মালা বদল করলো একে অপরের সাথে। কি করে ঘটলো, কিভাবে ঘটলো, আর কেউ জানতে চায়নি। শুধু বিয়ের মন্ত্র পড়ার ফাঁকে সোহম শুধু জিজ্ঞেস করল, তোর নাম মনস্বিনী তো জানতাম না। ঝিনুক হালকা হেসে বলল, জানলে কি করতিস? সোহম একটু হেসে কথা ঘুরিয়ে বলল, আমি শুধু পরশু দিনের জন্য অপেক্ষা করছি। কেন? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো ঝিনুক। আরে পরশু আমাদের ফুলশয্যা না? বলে খিকখিক করে হাসতে থাকলো সোহম। ঝিনুকও হেসে বলল, অসভ্য ছেলে একটা। বিয়ের পরের দিন লীনা দেবীকে প্রণাম করার সময় লীনা দেবী ঝিনুকের সেই ডায়েরিটা ওর হাতে দিয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, তোর এই ডায়েরির পাতায় আর যেন চোখের জল না পড়ে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।